জামায়াতের বিরুদ্ধে নির্বাচনে বাধা সৃষ্টির অভিযোগ বিএনপির, পাল্টা অভিযোগ জামায়াতের। ঐক্যমত্যের বাইরে গিয়ে তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের উপর চাপাতে চাচ্ছে। এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন। সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি নতুন করে যে পরিস্থিতি তৈরি করেছে, নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। সনদে রাষ্ট্রপতির সই মানবে না এনসিপি, ডক্টর ইউনূসকে আদেশ জারির আহ্বান নেতাদের। তত্ত্বাবধায়ক নয়, অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী নির্বাচন দাবি। ডক্টর ইউনূসকে বলবো, আপনি যদি আদেশটা জারি করতে পারেন তাহলে আপনার আইডেন্টিটি খুঁজে পাওয়া যাবে। আমরা কিন্তু চুপ করে হাত দিয়ে বাংলাদেশের এই জুলাই সনদ, পবিত্র সনদের সাইনটা মেনে নিব না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর নিয়ে খেলার সময় যুক্ত হবেন রাব্বি। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে চলছে নানামুখী ষড়যন্ত্র, অভিযোগ নিউ ইয়র্ক বিএনপি নেতাদের। নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান। মিছিল নিয়ে মুখোমুখি বিএনপি বিজেপি। ভোলায় ব্যাপক সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত অন্তত 50। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন। নৌকায় খেলতে খেলতে নদীতে নিখোঁজ, জামালপুরে আরও এক শিশুর মরদেহ উদ্ধার। মৃতের সংখ্যা বেড়ে 4, এখনো নিখোঁজ এক পরিবারের শোকের মাতম। সীমান্তে মিয়ানমারের মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু। স্বজনের আহাজারিতে ভারী, গ্রামের বাড়ি ভোলা। জানাজা শেষে দাফন। এবং ঢাকায় প্রতিদিন যত্রতত্র ফেলা হচ্ছে 1000 টন ময়লা। মশা, মাছি, ইঁদুরের মাধ্যমে বাড়ছে রোগ। বর্জ্যের মিথেন গ্যাসে গরম হচ্ছে নগরী। ব্যবস্থাপনা উন্নত করার আশ্বাস। জামাত নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনে বাধা সৃষ্টি করছে। 24 71কে ভুলিয়ে দিতে পরিকল্পিতভাবে বিভক্তি তৈরি করছে ষড়যন্ত্রকারীরা। এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেছেন, নির্বাচন হলে অপশক্তি মাথা চাড়া দিতে পারবে না। এদিকে 2-3টি দলের মতামত জাতির উপর চাপিয়ে দেয়া, রুখে দেওয়ার পাশাপাশি ধর্মকে ব্যবহার করে ফায়দা হাসিলের অপচেষ্টার বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান বিএনপি নেতাদের। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ, যাতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বীর মুক্তিযোদ্ধারা। সমাবেশে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ। 71 নারকীয় হত্যাকাণ্ডের দায়ে জামায়াতকে নিষিদ্ধ করা উচিত। বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত যে 23 এবং এর আগের গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণ, এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তাহলে 71-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে। 71-এর মুক্তিযুদ্ধকে হেয় করার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি। অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা ক্ষমতাসীন আমলা, এরা তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই এবং এদের অনেকেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, তাই তারা মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চায়। এ সময় পরিকল্পিতভাবে কিছু শক্তি বিভক্তি আনতে চায় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, 71কে ভুলিয়ে দেওয়ার অবকাশ নেই। নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে প্রতারণা ও আগে গণভোটের নামে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বিভক্তি আমরা আনতে চাই না, কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি, কিছু কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায়। 1971 সালকে যারা ভুলিয়ে দিতে চায়, আমরা এই ব্যাপারে খুব পরিষ্কার করে বলতে চাই, 1971 সালকে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই, কারণ ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা। নির্বাচন তো যেটা ঘোষণা করেছেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে, ওই তখনই নির্বাচন হতে হবে। বিএনপি নির্বাচনে বাধা দিচ্ছে এমন অভিযোগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নানা দাবি সামনে এনে নির্বাচনে বাধা দিচ্ছে জামায়াত ইসলামী। তাহের সাহেব তিনি তার এলাকায় আমাদেরকে দোষারোপ করেছেন যে আমরা নাকি নির্বাচনকে বাধা দিই। এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন।
এদিকে রাজশাহীতে ব্যবসায়ী সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 2 থেকে 3টি দলের মতামত জোর করে বিএনপির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। 2টি দলের অথবা 3টি দলের মতামত জোর করে বাকি দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। ঐক্যমত্যের বাইরে গিয়ে তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের উপর চাপাতে চাচ্ছে। এদিকে নারায়ণগঞ্জে আজমতে সাহাবা মহাসম্মেলনে যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ধর্মকে ব্যবহার করে ফায়দা হাসিলের অপচেষ্টা রুখতে সবাইকে সজাগ থাকতে হবে। একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। নতুন দেশ গড়তে আওয়ামী রাজনীতি পরিত্যাগ করে আদর্শিক রাজনীতি চর্চার তাগিদ দেন বিএনপির এই নেতা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে পাল্টা অভিযোগ করে জামায়াত বলছে, সনদ নিয়ে বিএনপির অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি নির্বাচনে অন্তরায় হতে পারে। সংশোধিত আরপিও পুনরায় পরিবর্তনের চেষ্টাকে একটি রাজনৈতিক দলের কাছে সরকারের নতি স্বীকার বলেও মনে করেন নেতারা। যারা নির্বাচনের আগে গণভোট চায় না, তারা গণতন্ত্রে বিশ্বাসী নয় বলেও এ সময় দাবি করে জামায়াত। শনিবার সকালে রাজধানীর শাহবাগে স্থানীয় জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন সংগঠনটির নায়েবে আমির মুজিবুর রহমান। পিআর পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির দৌরাত্ম্য কমে যাবে বলে মন্তব্য করেন মুজিবুর রহমান। জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই জানিয়ে জামায়াতের শীর্ষ এই নেতা বলেন, সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে নামবে ভোট যুদ্ধে। টাকা পয়সা দিয়ে যে নির্বাচনকে প্রভাবিত করা এবং নিজেকে এমপি করার জন্য পাগল হয়ে যাওয়া, 10টা হুন্ডা 20টা গুন্ডা ইলেকশন ঠান্ডার এই যে বাজে একটা পদ্ধতি, আর সামনে এটা কোনোদিন আসবে না ইনশাআল্লাহ, যদি পিআর সিস্টেম এখানে চালু করা যায়। এদিন গণমাধ্যমে পাঠানো জরুরি ভিডিও বার্তায় জামায়াতের আরেক নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, সংশোধিত আরপিও পরিবর্তনের চেষ্টা একটি রাজনৈতিক দলের কাছে সরকারের নতি স্বীকারের শামিল। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি ধোঁয়াশা তৈরি করেছে বলেও মন্তব্য করেন মোহাম্মদ তাহের। আরপিওকে পুনরায় সংশোধন করা একটি দলের অন্যায় অযৌক্তিক আবদারের কাছে নথি স্বীকার করার শামিল বলেই আমরা মনে করি। সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি নতুন করে যে পরিস্থিতি তৈরি করেছে, এটি একেবারে অনাকাঙ্ক্ষিত। নির্বাচনের ঠিক আগে হঠাৎ এরকম রাজনৈতিক অনিশ্চয়তা উত্তাপ তৈরি করা ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানে প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে রাষ্ট্র সংস্কার ও বিচার নিয়ে সরকারের ধীর গতির সমালোচনা করেন জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা। আমরা আশা করি উনি দৃঢ় ভূমিকা পালন করবেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এদিকে জুলাই সনদে রাষ্ট্রপতির সই মানবে না এনসিপি। প্রধান উপদেষ্টাকে আদেশ জারির আহ্বান জানিয়েছে দলটি। তত্ত্বাবধায়ক নয়, অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী নির্বাচন দাবি তাদের। শনিবার রাজধানীর পল্টনে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গোলটেবিল বৈঠকে অংশ নেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির আহ্বান জানান তিনি। নির্বাচনের আগে গণভোট ও নোট অফ ডিসেন্ট নিয়ে বিএনপি ও জামাতের মধ্যে সমঝোতা হচ্ছে এমন অভিযোগও করেন তিনি। ডক্টর ইউনূসকে বলবো, আপনি যদি আদেশটা জারি করতে পারেন তাহলে আপনার আইডেন্টিটি খুঁজে পাওয়া যাবে। আমরা কিন্তু চুপ করে হাত দিয়ে বাংলাদেশের এই জুলাই সনদ পবিত্র সনদের সাইনটা মেনে নিব না। বিএনপি নোট অফ ডিসেন্টটা হলো এই জায়গা থেকে তারা সরে আসবে, আর জামায়াত আগে গণভোট হওয়া থেকে সরে আসবে। এই ধরনের একটি মানে এই ইনার টেবিলে বোঝাপড়ার আমরা খবর শুনতে পাচ্ছি। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন আছে, তবে এই নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে। তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন আছে, কিন্তু এই অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামীর ইলেকশনটা হবে এবং যে রায়টা হবে আপনারা দয়া করে সেখানে এবিএম খায়রুল হকের মতন ওই অথবা আগের যে অবজারভেশন দেওয়া হয়েছে এই ধরনের কোনো অবজারভেশন দিয়ে বাংলাদেশকে আবার অস্থিতিশীল একটা জায়গায় নিয়ে যাবেন না। এদিকে বরগুনা জেলা এনসিপির এক অনুষ্ঠান শেষে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, সনদ বাস্তবায়নের বিষয়ে নিশ্চিত না হয়ে সই করে বেকায়দায় পড়েছে বিএনপি। না দেখে সিগনেচার কেন করলো? আমাদেরকে তখন বিভিন্নভাবে দায়ী করা হয়েছে
যে আমরা সংস্কার প্রক্রিয়া পিছিয়ে দিতে চাই, কিন্তু আজকে তো তারাই একই জায়গায় চলে আসছে। প্রতীক ইস্যুতে হাসনাত আব্দুল্লাহ বলেন, শাপলা প্রতীক না দিলে তার ব্যাখ্যা দিতে হবে কমিশনকে। আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়া নিয়ে শঙ্কার কথাও জানান তিনি। আমরা বারবার করে বলেছি। শাহাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানামুখী ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা। নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। কবে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? নভেম্বরেই দেশে ফিরবেন এমন আভাস বারবার দিয়েছেন দলটির নেতারা। তবে শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্টেট বিএনপি নেতারা সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন নানামুখী ষড়যন্ত্রের মুখে তারেক রহমানের দেশে ফেরা। অন্তর্বর্তীকালীন সরকার জনাব তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারেন সেই উদ্দেশ্যে তারা পরিকল্পনা করছে। বর্তমান সরকার এখনো পর্যন্ত তারা দেশে ফেরার নিরাপত্তা বিষয়ে কোনো সরকারি ঘোষণা বা নিশ্চয়তা প্রদান করছে না, বরং বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সরকারি এজেন্সি তাকে নিরুৎসাহিত করছে। তারেক রহমানকে অবিলম্বে দেশে ফেরাতে তার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান নেতারা। একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানকে দেশে নিরাপত্তা দেওয়া হবে, কোনো ঘাটতি নেই, এই মর্মে তারা জাতিকে একটা মেসেজ দিতে হবে, এটা আমাদের দাবি। সরকারের কাছে আমরা এই প্রবাস থেকে তাকে অনুরোধ জানাচ্ছি যে আমাদের নেতা বাংলাদেশে ফেরার আগে তাকে যেন সুস্পষ্টভাবে তার নিরাপত্তার সমস্ত বিধি প্রকাশ করে তাকে বাংলাদেশে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। সৌদি আরবে ওমরা পালন শেষে দ্রুতই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এমন প্রত্যাশা বিএনপি নেতাদের। উমরাতে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার আমরা জিয়ারত করি, উমরা করে আমরা একটা ভালো উদ্দেশ্যের জন্য আমরা রওনা হই, সে পরিপ্রেক্ষিতে উনি যেতেও পারেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নির্বাচনে যেন নিশ্চিদ্র নিরাপত্তা থাকে এবং ভোট যেন শান্তিপূর্ণ হয়, সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে 3 বাহিনীর প্রধানকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7টায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন 3 বাহিনীর প্রধান। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় 90,000 সেনা সদস্য, 2,500-এরও বেশি নৌবাহিনীর সদস্য এবং কিছু বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। কাল যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আন্দোলনরত শিক্ষকরা। 20 দিন ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে দাবি আদায় না হওয়ায় এই ঘোষণা দিয়েছেন তারা। শনিবার অবস্থান কর্মসূচিতে শিক্ষক নেতারা বলেছেন, ইবতেদায়ী ও প্রাথমিক শিক্ষার কারিকুলাম এক হলেও শুধু একটি অংশকে সরকারিকরণ করে তাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। একটি বিশেষ মহলের চাপে সরকারের ঘোষণার পরেও ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ সম্ভব হচ্ছে না বলেও দাবি করেন তারা। দাবি মেনে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যাওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষকরা। এর আগে শুক্রবার দাবি আদায়ে 24 ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনরত মাদ্রাসা শিক্ষকরা। ভোলায় মিছিল করা নিয়ে সংঘর্ষে জড়ালো বিএনপি ও বিজেপির নেতাকর্মীরা। এতে গণমাধ্যম কর্মী সহ অন্তত 50 জন আহত হয়েছেন। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ, রণক্ষেত্র পুরো এলাকা। ভোলায় মিছিল করাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালো বিএনপি ও বিজেপির নেতাকর্মীরা।
শনিবার দুপুরে শহরের নতুন বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে মিছিল শেষে সমাবেশ করছিল বাংলাদেশ জাতীয় পার্টি। অন্যদিকে মহাজনপট্টি এলাকায় দলীয় কার্যালয়ে সমাবেশ শেষে মিছিল বের করে জেলা বিএনপি। এ নিয়ে বিজেপি ও বিএনপির মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দল দুটির নেতাকর্মীরা। এতে গণমাধ্যম কর্মী সহ উভয় পক্ষের অন্তত 50 জন আহত হন। এ সময় বেশ কয়েকটি গাড়ি ও বিজেপির অফিস ভাঙচুর করার অভিযোগ ওঠে। মিছিল চলাকালীন বিজেপির 12:30টার আগে শেষ হওয়ার কথা ছিল। আমরা 12:30টায় আমরা এখান থেকে শুরু করি, বাংলা স্কুলে মরে গেলে তাদের সাথে মুখোমুখি হয়। মুখোমুখির এক পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ বলেছে তোমরা একটু দাঁড়াও, আমরা ব্যাক করি, তারপর তোমরা যেও। সেই কথাকে উপেক্ষা করে তার পরবর্তীতে কে বা কারা ডিল করে, এই ডিলকে কেন্দ্র করে এই গন্ডগোলটা উৎপত্তি সৃষ্টি হয়। মিছিল শেষ হয়ে গেছে 1 ঘন্টা আগে, তারা এই হামলাটি চালিয়েছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে শেষ হওয়ার, আমাদের মিছিল শেষ হওয়ার। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সকলেরই শিষ্টাচার সুলভ আচরণ করা উচিত, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করেছে। তো আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর অবস্থানে রয়েছি, আমরা তাদের উভয় পক্ষকেই ডিসপাস করে দিয়েছি। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। জামালপুরে নৌকায় খেলতে খেলতে নদীতে ডুবে নিখোঁজ আরেক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। থামছে না স্বজনের আহাজারি। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়ালো 4 জনে। এখনো নিখোঁজ এক শিশু। ঘাটে বাঁধা পুরাতন নৌকা, এর উপরে উঠে খেলছিল 8 থেকে 10 বছর বয়সী 5 শিশু। তীর থেকে কিছুটা দূরে যেতেই পাটাতন খুলে ডুবে যায় নৌকাটি। সাঁতার না জানায় সলিল সমাধি ঘটে সবার। বাড়িতে ফিরল হাসি আনন্দে ভরে রাখা বুকের মানিকের নিথর দেহ। বুক ফাটা আর্তনাদ মাসহ স্বজনদের। শনিবার সকাল থেকে ঝিনাই নদীর বিভিন্ন পয়েন্টে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে নামেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তীরে অপেক্ষা করছিলেন স্বজন ও এলাকাবাসী। এক পর্যায়ে নিখোঁজ কুলসুমের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে 4 শিশুর লাশ উদ্ধার হলো। তবে এখনো নিখোঁজ রয়েছে বৈশাখী নামে আরেক শিশু। প্রখণ্ড তাপমাত্রা ছিল, যার ফলে তারা ছোট ছোট বাচ্চা নদীতে আসছে গোসল করার জন্য। পানির স্রোতে তারা এসে গেছে। বাপ মা তো কান্দে কান্দে মরবো, জীবন আর আসবো না। কত দুঃখ কষ্টে মানুষ করে, কত কিছু ঘর বাড়ি করে কাঁদে কি করলো, সব ফুরাই গেল। লাশ উদ্ধার হওয়া 4 জনের মধ্যে পলি আক্তার, কুলসুম ও আবু হাসানের বাড়ি মাদারগঞ্জের চর ভাটিয়ান এলাকায়, আর ছায়েবা আক্তার সরিষাবাড়ি উপজেলার বাউসি এলাকার বাসিন্দা। সে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার বিকেলে নদীটির আনারবাড়ি ঘাটে বাঁধা নৌকায় খেলতে গিয়ে ঘটে এই দুর্ঘটনা। সময় সংবাদ, জামালপুর। বান্দরবান সীমান্তে আরাকান আর্মির পুঁটে রাখা মাইন বিস্ফোরণে নিহত বিজিবি সদস্য আক্তার হোসেনের দাফন সম্পন্ন হয়েছে ভোলায়। স্বজন শুভানুধ্যায়ীদের পাশাপাশি জানাজায় অংশ নেন তার বিজিবি সহকর্মীরাও। স্বামীর অকাল মৃত্যুতে দিশেহারা স্ত্রী, স্বজন ও সহকর্মীর অশ্রুসিক্ত নয়নে ভোলায় চিরনিদ্রায় শায়িত হলেন বিজিবি সদস্য আক্তার হোসেন। শনিবার সকালে আক্তারের লাশবাহী হেলিকপ্টার পৌঁছায় ভোলার দৌলত খান হেলিপ্যাডে। সেখান থেকে মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি কলেজ রোড এলাকায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শেষবারের মতো বিদায় জানান আত্মীয় স্বজন, এলাকাবাসী। পরে আবি আবদুল্লাহ কলেজের পাশের ঈদগাহ মাঠে নেওয়া হয় মরদেহ। সেখানে জানাজা শেষে TNT জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়। সীমান্তে প্রাণহানি কমাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি পরিবারের। আমার ছেলে যেইভাবে মারা গেছে, অদূর ভবিষ্যতে যেন সরকার এটার প্রতি একটা সুদৃষ্টি রাখে। বার্মার বাহিনীরা আমাদের রিপন ভাইকে এভাবে হত্যা করেছে। এজন্য আমরা আমাদের দেশের রাষ্ট্রপ্রধানের কাছে আমরা বিচার চাই। 12 অক্টোবর বান্দরবনের নাইখংছড়ির তমরু সীমান্তে টহলের সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত হন আক্তার হোসেন। 20 দিন চিকিৎসার পর শুক্রবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় তার। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।
আসামিদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন সালমান শাহের ভক্তরা। প্রিয় নায়কের মৃত্যুর 29 বছর পরও বিচার না পেয়ে তাদের কণ্ঠে আজ ক্ষোভ, বেদনা আর দীর্ঘ প্রতীক্ষার আহাজারি। স্লোগানে মুখরিত জাতীয় প্রেস ক্লাবের মূল ফটক। সালমান শাহ হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতেই জড়ো হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তার ভক্তরা। দীর্ঘ 29 বছর পর অপমৃত্যুর মামলা, হত্যা মামলায় স্থানান্তর হওয়ার 11 দিন পেরিয়ে গেলেও এখনও আসামি গ্রেপ্তার না হওয়ায় হতাশা প্রকাশ করেন সালমান ভক্তরা। তাদের দাবি আগাম জামিন ঠেকিয়ে যেন দ্রুত বিচার কার্যক্রম শুরু হয়। যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনবে। আসামিরা গেল কোথায়? ইঁদুরের গর্তে। আর যখন কোর্ট খোলে তারা কি জামিন নিতে চলে আসলো কোর্টে? সবার একটাই দাবি, আসামি যেন অগ্রিম জামিন না নিতে পারে, দ্রুত যেন আইনের আওতায় আসে। এর আগে 20 অক্টোবর অপমৃত্যুর মামলা থেকে হত্যা মামলার নির্দেশ দেন আদালত। ওই দিন রমনা থানায় 11 জনকে আসামি করে মামলা করেন সালমান শাহর মামা আলমগীর গুমকুম। ঢালিউডের অমর নায়ক সালমান শাহ, যার মৃত্যুতে কেঁদেছিল সিনেপ্রেমীরা, আজও তার ভক্তরা ন্যায় বিচারের আশায় পথ চেয়ে আছেন। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। নরসিংদী রায়পুরে অভিযান চালিয়ে দেশি বিদেশি অস্ত্রসহ 8 জনকে গ্রেফতার করেছে র্যাব। পার্শ্ববর্তী দেশ থেকে এর যোগান আসত বলে জানায় সংস্থাটি। রাজধানীতে এক ব্রিফিংয়ে র্যাব জানায়, নারায়ণগঞ্জে আলোচিত ত্বকী হত্যার তদন্ত প্রায় শেষ, শীঘ্রই দেওয়া হবে চার্জশিট। কখনো পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র এনে, আবার কখনো অস্ত্র বানানোর কারিগরকে নিজ এলাকায় এনে তৈরি করে অস্ত্র, যা দিয়ে আধিপত্য বিস্তার করতে সংঘর্ষে জড়ান কিছু ব্যক্তি। এমন ঘটনা ঘটছে নরসিংদীর রায়পুরা এলাকায়। রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে র্যাব জানায়, গত কয়েক মাসে নরসিংদীতে এসব সংঘর্ষে 5 জন নিহত এবং আহত হন অন্তত 50 জনের মতো। অপরাধ কর্মকাণ্ডের পর তারা পালিয়ে যায় চরাঞ্চলে। সায়েদাবাদ একটা এলাকা, এখানের একটা গ্রুপ রয়েছে, বালুর চরের একটা গ্রুপ রয়েছে, চাঁদপুরের একটা আলাদা গ্রুপ আছে। এই গ্রুপে তাদের যে বালুমহল দখল, জমি দখল, চর দখল, ঘাট দখল নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই তারা মূলত এই সংঘর্ষগুলো ঘটিয়ে থাকে। এসব ঘটনায় জড়িত 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 11। উদ্ধার করা হয় দেশি বিদেশি বেশ কিছু অস্ত্র ও গোলা। র্যাবের দাবি, এসব অস্ত্রের যোগান আসে নদীপথে পার্শ্ববর্তী দেশ থেকে। এছাড়াও তারা কক্সবাজারের যে মহেশখালী এবং যে পাহাড়ি এলাকা রয়েছে, এই এলাকায় কিছু কারিগর রয়েছে, সেখান থেকেও তারা এই অস্ত্রগুলো কালেক্ট করে থাকে এবং তারা কখনো ওই জায়গা থেকে কারিগর তাদের এলাকায় নিয়ে এসে এখানে বসেও বানায়। নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে র্যাব জানায়, মামলার তদন্ত প্রায় শেষ, শিগগিরই দেওয়া হবে চার্জশিট। দীর্ঘদিনের একটা দিন, এখন হুট করে চাইলেই আসলে না, সেটা তদন্তটাকে তদন্তের মতো যেন সুন্দরভাবে শেষ হয় এবং এটার জন্য একটা ভালো রেজাল্ট আসে, আমরা সেটাই সবাই কামনা করি। সো আমি আপনাদেরকে বলবো যে অতি শীঘ্রই এটা আপনার ইনশাল্লাহ মামলার চার্জশিটে বিস্তারিত উঠে আসবে বলেও জানায় র্যাব। এবং আমাদের অনেক ডেভেলপমেন্ট। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। যেখানে সেখানে ফেলা ময়লা শুধু দুর্গন্ধই নয়, ছড়াচ্ছে নানা সংক্রামক রোগ। মশা, মাছি ও ইঁদুরের মাধ্যমে বাড়ছে ডায়রিয়া, ডেঙ্গু সহ নানা রোগবালাই। আবার পচনশীল বর্জ্য থেকে উৎপন্ন মিথেন গ্যাস বাড়িয়ে দিচ্ছে তাপমাত্রা আর জলবায়ু সংকট। ঢাকার 2 সিটি বলছে, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করে ব্যক্তি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চলছে। আমিনুল ইসলামের ছবিতে আবু সাইদ নিশানের বিশেষ রিপোর্ট। ঢাকা শহরে প্রতিদিন তৈরি হয় প্রায় 8000 টন বর্জ্য। এর মধ্যে প্রায় 1000 টন বর্জ্য যথাযথ ব্যবস্থাপনার আওতায় আনা সম্ভব হচ্ছে না। যেখানে সেখানে ছড়িয়ে নানাভাবে পরিবেশ দূষণ করছে এগুলো। এইখান থেকে সাধারণ মানুষ হেঁটে গেলে তার জ্বর উঠবে, মশার কামড়ে। শিশু, মহিলা, বাচ্চারা যারা এই রাস্তা চলাচল করে তাদের সবার জন্য অসুবিধা হচ্ছে। এই ময়লাটা নির্দিষ্ট স্থান অবশ্যই ফেলা উচিত। জনসচেতনতা এবং বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি তৈরি করেছে এই পরিস্থিতি। আমি এই মুহূর্তে আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইল ল্যান্ডফিল্ডের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সামনে এবং এই প্ল্যান্টে
পাশাপাশি দুইটি পুকুর রয়েছে। পুকুরের ওই পাশে যে পুকুরটি রয়েছে সেখানে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যত বর্জ্য এখানে আসে সেটার রস বা যে বিষাক্ত পানিটি সেটি কিন্তু এসে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে এখানে এসে জমা হয় এবং সেইখান থেকে ফিউরাস সালফাইড, লাইম পাউডার এবং পলিমার এই তিনটি কেমিক্যালের মাধ্যমে পরিশোধিত করে আমার ঠিক পাশের পুকুরে এনে ফেলা হয় এবং সেইখান থেকে তিনটি পুকুরের মাধ্যমে উপরে আরও 3 ধাপে পরিশোধিত করে তারপর পার্শ্ববর্তী নদী বা খালে এনে ফেলা হয়। এদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে যে ড্রেনেজ ব্যবস্থাপনায় বর্জ্য থেকে পানি নিষ্কাশনের কথা ছিল তা ময়লার স্তূপেই আটকে আছে। নিচে কিন্তু প্রচুর ময়লার মিথেন গ্যাস তৈরি হয়। সেই মিথেন গ্যাসটার জন্য কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে পাইপ কানেক্ট করে একটি পাইপের মাধ্যমে এই গ্যাসটাকে বের করে দেয় যাতে নিচে মিথেন গ্যাসটা জমে থেকে কোনো দুর্ঘটনা, বিস্ফোরণ বা আগুন লাগার ঘটনা না ঘটে। একদিকে দূষিত বর্জ্য থেকে ছড়াচ্ছে রোগ জীবাণু, অন্যদিকে পচনশীল পদার্থ থেকে নির্গত গ্যাসে ঝুঁকিতে পড়ছে জনস্বাস্থ্য। এই যে আমাদের যে ডেঙ্গি, চিকেনগুনিয়া এই আউটব্রেকগুলো হচ্ছে এর সাথে কিন্তু যদি আপনি দেখেন প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্টের অভাবে কিন্তু হচ্ছে। জৈব বর্জ্য বা খাদ্য বর্জ্যগুলো থাকলে সেখানে জীবাণু বা পোকামাকড় আকর্ষিত হয়, পাখি বা অন্য কোনো মাধ্যমে এটি মানুষের সমাজে ছড়িয়ে পড়ে মানুষের জন্য ক্ষতিকর হয়। বর্জ্য ব্যবস্থাপনাকে উন্নত করে পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনতে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আর উত্তর সিটি কর্পোরেশন বলছে পরিবেশ দূষণের প্রভাবক মিথেন গ্যাস কমিয়ে আনার কথা। যদি আমরা একটু সচেতন থাকি, আমরা যত ময়লাগুলি না ফেলে, আমরা যদি সেগ্রিগেট ওয়েতে ময়লাগুলি বিভিন্ন ডাস্টবিনে ফেলি, আমাদের স্বাস্থ্য ঝুঁকি অনেকাংশে কমবে বলে আমার কাছে মনে হয়। একটা কোরিয়ান কোম্পানির সাথে বাংলাদেশ গভর্নমেন্ট একটা চুক্তিতে খুব সহসাই যাবে, তখন এই ল্যান্ডফিলে যে মিথেন গ্যাসগুলো রয়েছে, গ্রিনহাউস গ্যাস, এগুলোকে আপনার প্রপারলি ম্যানেজ করে ইকুইভ্যালেন্ট কার্বনে রূপান্তর করা হবে। শহরের বর্জ্য ব্যবস্থাপনা কেবল পরিচ্ছন্নতার বিষয় নয়, এটি এখন জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার অন্যতম চ্যালেঞ্জ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।